দ্বাদশ শ্রেণী অর্থাৎ উচ্চ মাধ্যমিকের 2026 এবং 27 সেশনে তোমরা যারা পরীক্ষা দেবে এবং তোমরা যারা উচ্চ মাধ্যমিকের ভূগোল যাদের সাবজেক্ট রয়েছে, তোমরা যারা ফোর্থ সেমিস্টারে পরীক্ষা দেবে, এই ফাইনাল পরীক্ষার জন্য তোমাদের দেখো সাজেশন উত্তর, আর এটি কিন্তু পার্ট 1। আর এখান থেকে তোমরা পাবে তোমাদের 2 নম্বর, 3 নম্বর এবং 5 নম্বরের প্রশ্ন উত্তর। আমি বুঝিয়ে দেবো যারা তোমরা ভূগোল, যাদের ভূগোল সাবজেক্ট রয়েছে, তোমরা যারা বুঝতে পারো না, তো এটি কিন্তু আমার ভূগোলের ফোর্থ সেমিস্টারে কিন্তু এবারের ক্ষেত্রে তোমাদের কিন্তু একদম পার্ট 1 এর প্রথম ক্লাস। তো প্রথম ক্লাসে আমি এক এক করে বলে দেবো। দেখো তোমাদের 2026-27 সেশনের তোমাদের ভূগোল ফোর্থ সেমিস্টার পার্ট 1 থাকছে 2 নম্বর, 3 নম্বর এবং 5 নম্বরের প্রশ্ন উত্তর। তো চলো দেখে নেওয়া যাক। দেখো প্রথমেই রয়েছে, দেখো একদম তোমাদের সিলেবাসে রয়েছে প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়। এখান থেকে থাকবে কিন্তু তোমাদের 15 নাম্বার। সেই সঙ্গে রয়েছে, দেখো তোমাদের কি রয়েছে, ভূগঠন, সমুদ্র তলদেশের বিস্তার। এখান থেকে তোমাদের দেখো প্রথম কোয়েশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ প্রথম কোয়েশ্চেন রয়েছে, সমুদ্র তলদেশের বিস্তৃতি সংক্রান্ত কারণগুলো উল্লেখ করো। অর্থাৎ সমুদ্রের তলদেশের যে বিস্তার ঘটছে, আস্তে আস্তে সম্প্রসারণ হচ্ছে, সি ফ্লোর স্প্রেডিং হচ্ছে, তো সেই সি ফ্লোর স্প্রেডিং কি করে হচ্ছে, তার কারণ কি, কি কারণে সমুদ্রের তলদেশের বিস্তৃতি ঘটছে, সেই বিস্তৃতির কারণগুলো আমাদের জানতে হবে। তো চলো দেখে নেওয়া যাক। তোমাদের রয়েছে উত্তরগুলো আমি পরপর বলে দিচ্ছি। দেখো, বিশেষ করে সমুদ্রের বক্ষের বা সমুদ্রের তলদেশের যে বিস্তৃতি, তার প্রধান কারণ হলো প্লেট টেকটনিক। দেখো, এই টেকটনিক বা গঠনাত্মক যে প্লেটের মধ্যেকার যে ফাটল রয়েছে, ফাটলের মধ্যেকার ভূগর্ভের ম্যাগমাগুলো, গলিত ম্যাগমাগুলো নিরবিচ্ছিন্নভাবে কি করে বাইরে বেরিয়ে আসবে এবং শীতল হয়ে সমুদ্রের তলদেশ কি করবে বলতো, সমুদ্রের তলদেশ তৈরি করবে এবং আস্তে 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 সমুদ্রের তলদেশের বিস্তার ঘটাবে। দেখো তোমাদের এই যে যে চিত্রটি তোমরা দেখতে পাচ্ছ, এই চিত্রের ক্ষেত্রে দেখো এরকম একটি চিত্র ছিল, কিন্তু এরকম এরকম একটি চিত্র ছিল। দেখো, ভূপৃষ্ঠ ছিল বা সমুদ্রের তলদেশ ছিল। সেই সমুদ্রের তলদেশের একটি প্লেট রয়েছে, একটি প্লেট রয়েছে, আর এইদিকে একটি প্লেট রয়েছে। দুটি প্লেট যখন দুদিকে চলে গেল বা দুই দিকে ডাইভার্ট হলো, ঠিক আছে, দুই দিকে ডাইভার্ট হলে এই যে মধ্যেকার যে ফাটল রয়েছে, সেই মধ্যেকার ফাটল দিয়ে ভূগর্ভের ম্যাগমাগুলো বাইরে বেরিয়ে আসবে এবং দুদিকে কি করবে, চাপ তৈরি করবে। আহ, এই যে মহাসাগর রয়েছে, এই মহাসাগরের দুই দিকে চাপ দেবে আর সমুদ্রের তলদেশের ম্যাগমাগুলো গল গল করে বাইরে বেরিয়ে আসবে। বাইরে বেরিয়ে আসার ফলে সমুদ্রের তলদেশের বিস্তৃতি আস্তে আস্তে কিন্তু কি হবে, সমুদ্রের তলদেশের বিস্তৃতি আস্তে আস্তে বাড়বে আর মহাদেশের ভূত্বকের উপর একটা প্রেসার ক্রিয়েট করবে। ফলে মহাদেশীয় ভূত্বক এটি এইদিকে চলে যাবে আর এই মহাসাগরীয় ভূত্বক, সরি, মহাদেশীয় ভূত্বক এটি এদিকে চলে যাবে। এর ফলে কি হবে বলতো, সমুদ্রের যে তলদেশ, সেই সমুদ্রের তলদেশের বিস্তার আস্তে আস্তে বৃদ্ধি পাবে। ঠিক আছে, তো এই যে সমুদ্রের তলদেশের বিস্তারের প্রধান কারণগুলো কি কি, অর্থাৎ সমুদ্রের তলদেশ যে বিস্তার হচ্ছে, সমুদ্রের তলদেশ যে সম্প্রসারণ হচ্ছে, সেই সম্প্রসারণের প্রধান কারণ রয়েছে পরিচলন স্রোত। দেখো, আমরা জানি ভূগর্ভের, দেখো ভূগর্ভের যে 3টি স্তর রয়েছে, সেখানে কিন্তু ভূগর্ভের ম্যাগমাগুলো জ্বলন্ত, মানে জ্বলন্ত অবস্থায় রয়েছে কিংবা চলন্ত অবস্থায় রয়েছে। জ্বলন্ত মানে জ্বলজ্বল করছে, জ্বলন্ত জ্বলন্ত অবস্থায় রয়েছে এবং চলমান অবস্থায় রয়েছে। তখন এই ভূগর্ভের ম্যাগমাগুলো কি করবে, ভূগর্ভের ম্যাগমাগুলো ভূত্বকের মানে সামুদ্রিক ভূত্বকের কোনো অঞ্চলে, কোনো একটি স্থানে, দুর্বল স্থানে আঘাত করবে। আঘাত করার পর এই দুর্বল জায়গা দিয়ে বা ফাটল দিয়ে ম্যাগমাগুলো বাইরে বেরিয়ে এসে কি করবে, দুই দিকে অর্থাৎ মহাসাগরের তলদেশের দুই দিকে যে মহাদেশীয় ভূত্বক থাকে, সেই মহাদেশীয় ভূত্বকে আঘাত করবে এবং আস্তে আস্তে সমুদ্রের তলদেশ কি করবে, বিস্তার লাভ করবে। তো পরিচলন স্রোতের জন্য কিন্তু সেটি হচ্ছে। এরপরে সঞ্চালনশীল পাত। দেখো, সঞ্চালনশীল পাত কথার মানে হলো, দেখো, মধ্য সামুদ্রিক শৈলশিরা থেকে সামুদ্রিক পাতগুলো বিপরীত দিকে সরে গিয়ে, মানে বিপরীত দিক মানে একটি পাত রয়েছে, দুটি পাত যখন পরস্পরের বিপরীত দিকে সরে যাবে, তখন কিন্তু সামুদ্রিক ভূত্বকের সৃষ্টি হবে এবং মানে ম্যাগমাগুলো জমা হবে এবং পাতগুলির এখানে দেখো একটি খাত তৈরি হবে। ঠিক আছে, প্রথমে একটি সরে গেল, এটাও সরে গেল, এর ফলে খাত তৈরি হবে। খাত তৈরি হওয়ার ফলে কিন্তু ভূগর্ভের ম্যাগমাগুলো বাইরে বেরিয়ে এসে কি করবে, সমুদ্রের তলদেশের বিস্তার ঘটবে। কিংবা কিংবা বলতে পারো, দেখো, দুটি অভিসারী প্লেট,
মানে একটি প্লেট আর রয়েছে একটি প্লেট, দুটি প্লেট যখন পরস্পরের দিকে এগিয়ে আসবে তখন তাদের মধ্যে কিন্তু একটি গ্যাপ বা ফাটল তৈরি হবে। এই ফাটল দিয়েও কিন্তু ভূগর্ভের ম্যাগমাগুলো বাইরে বেরিয়ে আসতে পারে, অথবা ম্যাগমাগুলো সম্প্রসারণের ফলে ফলে নুড়ি পলি বালি কাকর সম্প্রসারণের ফলেও কিন্তু কি করে বলতো পাতের একটি বিনাশ ঘটবে। আর এই বিনাশের ফলে কিন্তু কি করে নতুন নতুন ভূত্বক তৈরি হবে। এরপরে রয়েছে দেখো তোমাদের মহাসাগরের স্থানান্তর। দেখো মধ্য সামুদ্রিক শৈলশিরা রয়েছে আটলান্টিক মহাসাগরে, সেই মধ্য সামুদ্রিক শৈলশিরা পরিচালন স্রোতের অনুভূমিক অনুভূমিক এবং বহির্মুখী প্রবাহ শৈলশিরার দুপাশে অবস্থিত মহাসাগরীয় ভূভাগকে দুপাশে ঠেলে ঠেলে সরিয়ে দেবে, সরিয়ে দিয়ে কিন্তু সমুদ্রের তলদেশের বিস্তার ঘটাতে সাহায্য করে। সেকেন্ড কোশ্চেন রয়েছে সমুদ্রের দেখো বক্ষের বা তলদেশের বিস্তৃতির সংক্রান্ত প্রমাণ। দেখো এই যে সমুদ্রের তলদেশের যে বিস্তার ঘটছে সেই বিস্তার সম্পর্কে কি প্রমাণ রয়েছে, কি সাক্ষ্য রয়েছে। দেখো প্রথমেই বলে দিচ্ছি 1960 সালে মার্কিন বিজ্ঞানী দেখো হেরি হেস হেরি হেস দেখো এই হেরি হেস সমুদ্রবক্ষের সম্প্রসারণের ধারণা দেন। 1962 সালে কিন্তু হেরি হেস হিস্ট্রি অব দ্য বেসিন বইটিতে তার মতামত কিন্তু প্রকাশ করে। তিনি বলেছেন শিলাস্তরের বয়স, তারপরে মহাসাগরীয় শৈলশিরা রয়েছে, মানে মিড ওশেনিক রিজ, মধ্য সামুদ্রিক শৈলশিরা রয়েছে, সামুদ্রিক অবক্ষেপণ বা সঞ্চয় রয়েছে, সমুদ্রের সরণ বা ভারসাম্য রয়েছে, ঠিক আছে, এগুলো রয়েছে। এরপর রয়েছে গায়ট, দেখো গায়টের স্থানান্তর রয়েছে। এর গায়ট মানে সমুদ্রের তলদেশে দেখো এক একটি যে আগ্নেয়গিরি রয়েছে সেই আগ্নেয়গিরির উপরের ভাগটা সমতল রয়েছে, টেবিলের মতো সমতল, এবং প্রান্ত ভাগটা খাড়া। তো এই ধরনের ভূভাগকে কিন্তু গায়ট বা গিয়ট বলা হয়। সেই গায়টের স্থানান্তর রয়েছে, মানে স্থানান্তর মানে সরে যাচ্ছে, সরে যাওয়ার কারণ কি রয়েছে দেখো শিলাস্তরের তাপের অসঙ্গতি রয়েছে। এছাড়া অন্যান্য যে কারণের ফলে চৌম্বক চৌম্বকীয় বিচ্যুতি, মেরু বৈপরীত্য, অভিকর্ষজ অসঙ্গতি, উপকূলের রেখার আকৃতি ইত্যাদি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু সমুদ্রের তলদেশের যে বিস্তার তার প্রমাণ বা কিংবা সাক্ষ্য কিন্তু বহন করে। উপসংহার তোমরা অবশ্যই লিখবে। এরপর রয়েছে দেখো ভূগঠন। এই ভূগঠনের মধ্যে প্রথমেই বলে দিচ্ছি দেখো প্লেটের ধারণা। প্লেট কথার মানে কি, দেখো প্লেটের সীমানার ধারণা জানতে হবে। তো প্লেট আমি বলে দিচ্ছি প্লেট কিন্তু খাবারের প্লেট নয়, আমরা যে বাড়িতে যে খাবারের প্লেট খাচ্ছি, প্লেট যে প্লেটে খাবার খাই সেই প্লেট নয় কিন্তু। প্লেট কথার মানে হলো এক একটি পাত, অর্থাৎ আমাদের ভূত্বক, আমাদের অশ্বমণ্ডল বা শিলামণ্ডল, যে আমাদের ভূত্বক রয়েছে সেই ভূত্বক শিয়াল বা সীমা রয়েছে, সেই ভূত্বকের খণ্ড বিখণ্ড এক একটা অংশকে বলা হয় প্লেট বা পাত। আমরা এটি যদি আমরা পৃথিবী ধরি, এই পৃথিবীর যে বাইরের যে অংশ রয়েছে, ঠিক আছে, অশ্বমণ্ডল বা শিলামণ্ডল রয়েছে, সেই শিলামণ্ডলের খণ্ড বিখণ্ড এক একটা যে অংশ রয়েছে সেই অংশকে বলা হয় প্লেট বা পাত, ঠিক আছে, এগুলো এক একটা প্লেট বা পাত। তবে মহাসাগরীয় প্লেট হতে পারে, মহাদেশীয় প্লেট হতে পারে, ঠিক আছে। তো এগুলো এক একটা প্লেট, অর্থাৎ ভূত্বকের খণ্ড বিখণ্ড এক একটা অংশকে বলা হয় প্লেট বা পাত। তো প্লেটের দেখো প্লেটকে ক ভাগে ভাগ করা যায়, প্লেটকে সাধারণত 3 ভাগে ভাগ করা যায়, মহাদেশীয় প্লেট, মহাসাগরীয় প্লেট, অন্যদিকে রয়েছে মহাদেশীয় এবং মহাসাগরীয় প্লেট। ওকে, 3 ভাগে ভাগ করা যায়। দেখো প্লেট কয় প্রকার ও কি কি, এটি কিন্তু 2026 সালের এই কোশ্চেনটি দিয়েছে। তো ফেব্রুয়ারি মাসে যে পরীক্ষা হয়েছে এই কোশ্চেনটি তোমাদের পরীক্ষা পড়ার দরকার নেই। তো তবে তোমরা পড়বে প্লেট বা পাত সীমানা কয় প্রকার ও কি কি। তবে দেখো অভিসারী প্লেট বা অভিসারী প্লেট কিংবা তোমাদের প্রতিসারী প্লেট, এই অভিসারী প্লেট বা প্রতিসারী প্লেটের পার্থক্য পড়ার তোমাদের দরকার নেই, কাকে বলে কিন্তু অবশ্যই পড়বে। আমি বলে দিচ্ছি অভিসারী প্লেট কাকে বলে পড়বে। দেখো অভিসারী প্লেট দুটি প্লেট, আমি এখানে বলে দিচ্ছি এই একটি প্লেট রয়েছে আর এই একটি প্লেট রয়েছে, দুটি প্লেট যখন পরস্পরের দিকে এগিয়ে আসবে তখন তাকে বলা হয় অভিসারী প্লেট। আর এদের সীমানাকে বলা হয় অভিসারী প্লেট সীমানা বা অভিসারী অভিসারী প্লেট বাউন্ডারিও তোমরা বলতে পারো। যেমন বলা যায় আমেরিকান পাত এবং আফ্রিকান পাত বরাবর যে সীমান্ত রয়েছে তাকে কিন্তু বলা হয় অভিসারী পাত সীমানা। জাস্ট একটা এক্সাম্পল, প্রতিসারী পাত
কাকে বলে? যখন দুটি প্লেট, একটি প্লেট রয়েছে আর একটি প্লেট রয়েছে, দুটি প্লেট যখন পরস্পর পরস্পর থেকে দূরে সরে যায়, তখন তাকে বলা হয় প্রতিসারি প্রতিসারি পাত। এই প্রতিসারি পাত কিন্তু কে বলা হয় গঠনকারী পাত। দেখো একটি প্লেট দুটি প্লেট যখন সরে যায় তখন ভূগর্ভের এখানে একটি গ্যাপ বা ফাটল তৈরি হয়। এই ফাটল দিয়ে ভূগর্ভের ম্যাগমা বেরিয়ে এসে সমুদ্রের তলদেশে কিন্তু নানা ধরনের ভূভাগ তৈরি করে, তখন একে কিন্তু গঠনকারী প্লেটও বলা হয়। এরপর নিরপেক্ষ প্লেট। দেখো নিরপেক্ষ প্লেট মানে কি? দেখো দুটি প্লেট, একটি প্লেট রয়েছে ধরো, ঠিক আছে, আর একটি প্লেট রয়েছে। ওকে, দুটি প্লেট দুটি প্লেট যখন পরস্পরের দিকে পাশ কাটিয়ে চলে যায়, অর্থাৎ একটি প্লেট আরেকটি প্লেটকে কোনো রকম আঘাত না করে পাশাপাশি দূরে সরে যায়, তখন তাকে বলা হয় নিরপেক্ষ প্লেট। এই নিরপেক্ষ প্লেটের সীমানাকে বলা হয় নিরপেক্ষ প্লেট সীমানা। এই ধরনের প্লেট সীমানা কিন্তু কোনো রকম সংঘর্ষে লিপ্ত হয় না, ঠিক আছে। যেমন বিখ্যাত সান আন্দ্রিস, উত্তর আমেরিকার সান আন্দ্রিস যেই প্লেট রয়েছে সেই প্লেটটি কিন্তু একটি নিরপেক্ষ প্লেট, যার বিস্তার কিন্তু 1200 কিলোমিটার। ওকে, এই প্লেট কিন্তু কোনো রকম সংঘর্ষে লিপ্ত হয় না, তাই একে নিরপেক্ষ প্লেট বা সংরক্ষণশীল প্লেটও বলা হয়। দেখো প্লেট বা পাত কথাটি প্রথম কে ব্যবহার করে? দেখো 1965 সালে কানাডার ভূতত্ত্ববিদ টুজো উইলসন প্রথম নেচার পত্রিকায় নেচার পত্রিকায় প্রথম পাত কথাটি উল্লেখ করে। তবে পিচো দেখো, পিচো পাত সংস্থান কথাটি, পাত সংস্থানের কিন্তু জনক, পিচোকে কিন্তু পাত সংস্থানের জনক বলা হয়। তবে প্লেট কথাটি প্রথম কিন্তু বলা হয়, প্লেট বা পাত কথাটি প্রথম বলে কিন্তু টুজো উইলসন 1965 সালে। এরপরে 4 নম্বরের কোশ্চেনে দেখে নিচ্ছি, পাত সীমানা কাকে বলে? পাত সীমানা কয় প্রকার ও কি কি? 2+2, অর্থাৎ তোমাদের 4+1 হতে পারে, অর্থাৎ 5 নাম্বারের হতে পারে, 2+2 হতে পারে। কোশ্চেনের মান নাম্বার কিন্তু এরকম হতে পারে, তবে 2, 3 এবং 5 নাম্বার তোমাদের কোশ্চেন থাকবে। কোনো কোশ্চেনে 2+1 হতে পারে, এরকম করে তোমাদের কিন্তু পরীক্ষা থাকবে। তবে একবারই যে 5 নাম্বারে থাকবে এমন কোনো গ্যারান্টি নেই, ভাগ ভাগ করে থাকবে। পাত সীমানা কাকে বলে? দেখো আমি বলে দিচ্ছি, দুটি পাত বা প্লেট যেখানে পরস্পর মিলিত হয় তাদের বলা হয় পাত সীমানা। একটি প্লেট রয়েছে ধরো, আর একটি প্লেট রয়েছে, দুটি পাত দেখো রয়েছে, দুটি পাত যে সীমানা বরাবর মিলিত হয় তাকে বলা হয় কিন্তু প্লেট সীমানা বা প্লেট বাউন্ডারি। ওকে, পাত সীমানা 3 প্রকার। দেখো অভিসারী পাত সীমানা, দুটি প্লেট যখন এগিয়ে আসে। আর প্রতিসারী পাত সীমানা মানে একটি প্লেট আর একটা প্লেট থেকে দূরে সরে যায়। আর নিরপেক্ষ পাত সীমানা মানে পরস্পর পাশ কাটিয়ে দুটি প্লেট যখন চলে যায়। ওকে, পাত সীমানা 3 প্রকার। এরপরে রয়েছে দেখো, তোমাদের রয়েছে ট্রিপলেসটা রয়েছে প্লেট বাউন্ডারি, সরি, অধপাত অধপাত বা সাবডাকশন জোন কাকে বলে, কিংবা নিমজ্জমান অঞ্চল কাকে বলে? আমি বলে দিচ্ছি দেখো, অথবা বলতে পারে পাত সংস্থান তত্ত্ব অনুসারে বিনাশকারী পাত সীমানায় দুটি মহাসাগরীয় পাত। দেখো আমি বলে দিচ্ছি, একটি পাত রয়েছে মানে দুটি মহাসাগরীয়, একটি মহাসাগরীয় পাত রয়েছে, দেখো বোঝা গেল, দুটি কিন্তু মহাসাগরীয় পাত, সরি, একটি মহাসাগরীয় পাত। এই দুটি মহাসাগরীয় পাত যখন পরস্পরের মুখে মানে পরস্পর দিকে অগ্রসর হয়, যে প্লেটটি ভারী সেই প্লেট বা পাতটি নিচে চলে যাবে, ঠিক আছে। তখন মানে দুটি প্লেট, আমি বলে দিচ্ছি, দুটি অভিসারী প্লেট যখন পরস্পরের দিকে এগিয়ে আসে, যে প্লেটটি ভারী সেই প্লেটটি কিন্তু নিচে মুখোমুখি হওয়ার পর যে প্লেটটি ভারী সেটি কিন্তু নিচের দিকে অধগমন হবে, নিচের দিকে নেমে আসবে। হ্যাঁ, তখন সেই মহাসাগরীয় পাতটি নিচে প্রবেশ করবে, এবং এই যে নিচে প্রবেশ করলো এবং যে নিমজ্জমান পাতটি প্রবেশ করবে তখন তাকে কিন্তু অধপাত মণ্ডল বা সাবডাকশন জোন বলা হয়। এই অঞ্চলে, অর্থাৎ এই অঞ্চলটি কিন্তু ভূমিকম্প প্রবণ, অর্থাৎ এই অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণে ভূমিকম্প হয়। যেমন পেরু চিলি খাতে কিন্তু এরকম নিদর্শন দেখা যায়। অর্থাৎ আহ এই এই যে সাবডাকশন জোন এর কিন্তু দেখো কৌণিকতা, আহ মানে কোণের মান কিন্তু 45 ডিগ্রি পর্যন্ত হয়ে যায়। অর্থাৎ এই অধপাত বা নিমজ্জমান পাতের
পাতের কৌণিক মান কিন্তু 45 ডিগ্রি পর্যন্ত হয়। এখানে কিন্তু ভূমিকম্প প্রচন্ড পরিমাণে কিন্তু ভূমিকম্প সংঘটিত হয়। অর্থাৎ এই অঞ্চলটাকে তোমরা ভূমিকম্পের কেন্দ্র বা উপকেন্দ্র তোমরা বলতে পারো। ঠিক আছে, এরপরে রয়েছে বেনিয়প অঞ্চল। দেখো বেনিয়প অঞ্চল আর সাবডাকশন জোন অনেকটা একই, তবে বেনিয়প জোনের ক্ষেত্রে কিন্তু 45 ডিগ্রি কোণ কথাটি কিন্তু 100% কিন্তু আসবে। অর্থাৎ বেনিয়প মন্ডলে একটু আগেই বললাম দুটি পাত, দেখো দুটি পাত, একটি পাত আর একটি পাত, দুটি পাত একই রকম অনেকটা সাবডাকশন জোনের মতো একই। দুটি পাত যখন এগিয়ে আসবে তখন এই যে ঢালু পাত, এই ঢালু পাতের সীমানাকে বলা হয় সাবডাকশন জোন। আর দেখে নাও তোমরা পাত সংস্থান তথ্য অনুসারে বিনাশকারী পাত সীমানায় একটি মহাসাগরীয় পাত এবং একটি মহাসাগরীয় পাত পরস্পর যখন সম্মুখী হয়, পরস্পর যখন মুখোমুখি হয়, তখন মহাসাগরীয় পাতটি অপেক্ষাকৃত ভারী মহাসাগরীয় পাতের নিচে প্রবেশ করে। একটু আগেই বললাম মহাসাগরীয় পাতটি নিমজ্জমান ভূমিকম্প প্রবণ ঢালু পাত সীমানাকে বলা হয় কি বেনিয়প জোন। ঠিক আছে, বেনিয়প মন্ডল। ঠিক আছে, অর্থাৎ এই যে ঢালু পাত সীমানাকে বলা হয় বেনিয়প অঞ্চল বা বেনিয়প জোন বা বেনিয়প মন্ডল। পেরু চিলিতে কিন্তু এরকম দেখা যায়। প্রথমে বললাম অনেকটা কিন্তু এই অধপাত বা সাবডাকশন জোনের মতো, তবে ঢালু পাত সীমানা কথাটি তোমাদের অবশ্যই বলতে হবে। এরপরে রয়েছে দেখো তোমাদের ডবল স্টার বৃত্তচাপীয় দ্বীপমালা কাকে বলে, এর উদাহরণ কি। দেখো বৃত্তচাপীয় দ্বীপ আমি বলে দিচ্ছি, দেখো জাপান দ্বীপপুঞ্জ রয়েছে, ফিলিপাইন্স দ্বীপপুঞ্জ রয়েছে, এরকম অসংখ্য দ্বীপপুঞ্জ রয়েছে, কিউরাইল দ্বীপপুঞ্জ রয়েছে। তো দেখে নেওয়া যাক বৃত্তীয় দ্বীপমালা। বৃত্তীয় দ্বীপমালা এখানে একটি দ্বীপ হতে পারে, এখানে একটা দ্বীপ হতে পারে, এখানে একটা দ্বীপ হতে পারে, এরকম একাধিক দ্বীপ যখন অর্ধচন্দ্রাকৃতি হবে তখন তাকে বলা হয় কিন্তু বৃত্তচাপীয় দ্বীপমালা। আমরা দেখে নিচ্ছি, যখন অসংখ্য দ্বীপ বা দ্বীপপুঞ্জ বৃত্তচাপের আকারে অবস্থান করে, এই দেখো একটি দ্বীপ, একটি দ্বীপ, একটি দ্বীপ, অসংখ্য দ্বীপ। আমরা জানি ফিলিপাইন্স দ্বীপ রয়েছে, কিউরাইল দ্বীপ রয়েছে, জাপান দ্বীপপুঞ্জ রয়েছে। ঠিক আছে, এরকম অসংখ্য দ্বীপপুঞ্জ রয়েছে, মানে যেগুলো অসংখ্য দ্বীপ নিয়ে দ্বীপপুঞ্জ গঠিত হয়। আর এই দ্বীপপুঞ্জ যখন একাধিক মালার মতো অর্ধচন্দ্রাকৃতি ভাবে গড়ে ওঠে তখন তাকে বলা হয় বৃত্তচাপীয় দ্বীপমালা। দেখো যখন অসংখ্য দ্বীপ কিংবা দ্বীপপুঞ্জ বৃত্তচাপের আকারে অবস্থান করে তাকে বৃত্তচাপীয় দ্বীপমালা বলা হয়। বৃত্তচাপীয় দেখো মহাসাগরীয় 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 অভিসারী পাত সীমানায় বরাবর গড়ে ওঠে। অভিসারী মানে আমি প্রথমে বলেছি দুটি পাত যখন পরস্পরের দিকে এগিয়ে আসবে, দুটি প্লেট যখন পরস্পরের দিকে এগিয়ে আসবে, দুটি মহাসাগরীয় পাত যখন পরস্পরের দিকে এগিয়ে আসবে তখন সেই সীমানা বরাবর মহাসাগর হতে হবে, কিন্তু সেই মহাসাগরীয় সীমানা বরাবর দুটি মহাসাগরীয় পাতের সীমানা বরাবর এই ধরনের বৃত্তচাপীয় দ্বীপমালা গড়ে ওঠে। ঠিক আছে, যা বললাম তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। দেখো বৈশিষ্ট্য, অভিসারী মহাসাগরীয় এবং মহাসাগরীয় পাত সীমানায় দেখা যায় উপকূল উপকূল রেখার প্রায় সমান্তরালে এই দ্বীপমালা গড়ে ওঠে। দ্বীপগুলির নিকট গভীর সমুদ্র খাত গড়ে ওঠে, যেমন জাপান খাত রয়েছে, কিউরাইল খাত রয়েছে, সেখানে কিন্তু খাত গড়ে ওঠে। এই ধরনের দ্বীপপুঞ্জ বা দ্বীপমালার কাছে কিন্তু এক একটা গভীর সামুদ্রিক খাত কিন্তু গড়ে ওঠে। একটু আগেই বললাম কিউরাইল খাত, জাপান খাত, টোঙ্গা খাত, এরকম খাত কিন্তু রয়েছে। তারপরে রয়েছে দেখো মারিয়ানা খাত, এরকম রয়েছে। এই এই অঞ্চল কিন্তু প্রচন্ড ভূমিকম্প প্রবণ অঞ্চল। একটু আগে উদাহরণস্বরূপ আমি বলেছিলাম এলুশিয়ান দ্বীপপুঞ্জ, কিউরাইল দ্বীপপুঞ্জ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ রয়েছে, জাপান দ্বীপপুঞ্জ, ফিলিপাইন্স দ্বীপপুঞ্জ রয়েছে। এগুলো কিন্তু পরীক্ষার সময় তোমাদের কিন্তু এক্সাম্পলও বলতে পারে যে বৃত্তচাপীয় দ্বীপমালার উদাহরণ দাও। এরপরে আমরা দেখে নিচ্ছি তোমাদের, দেখো 9 নম্বরের কোশ্চেন, প্লেট টেকটনিক্স কাকে বলে বা কি। দেখো এই প্লেট কথাটি দেখো শুনতে গেলেই বা তোমাদের এই ওয়ার্ডটি, এই শব্দটি তোমাদের কাছে মনে হয় কঠিন, কিন্তু কঠিনের কোনো কারণ নেই। দেখো একবার দেখবে, জাস্ট একবার প্লেট টেকটনিক্স কাকে বলে বা কি। দেখো মহাদেশীয় এবং মহাসাগরীয় অভিসারী পাত সীমানায়, অর্থাৎ একটি মহাদেশীয় পাত থাকবে আর অন্যদিকে একটি মহাসাগরীয় পাত থাকবে, দুটি পাত যখন পরস্পরের দিকে এগিয়ে আসবে, দেখো তো এই মহাসাগরীয় পাত আর মহাদেশীয় পাতের নিচে প্রবেশ করবে। দেখে নাও এই চিত্রে, দেখো এটি মহাদেশীয় পাত,
এই মহাদেশীয় পাত কি করবে, এই যে মহাসাগরীয় পাত, এই যে মহাসাগরীয় পাত রয়েছে, এই মহাসাগরীয় পাত কি করবে, এই মহাদেশীয় পাতের নিচে প্রবেশ করবে। মহাদেশীয় পাতের নিচে যখন প্রবেশ করবে তখন এই মহাসাগরীয় পাতের কিছু অংশ কিছু অংশ কিন্তু মহাদেশীয় পাতের উপরে, দেখো মহাদেশীয় পাতের উপরে মানে কি বলবো, গাছের বাকল রয়েছে, সেই বাকলের মতো চামড়ার মতো কিছুটা অংশ কিন্তু মহাদেশীয় পাতের উপরে উঠে আসবে। তখন একে বলা হয় কিন্তু প্লেট টেকটনিক্স। ওকে, একে আবার বিপরীত নিমজ্জন কিন্তু অবডাকশন জোনও কিন্তু বলা হয়। এরপরে রয়েছে দেখো তোমাদের ট্রান্সফর্ম চ্যুতি। দেখো এই ট্রান্সফর্ম চ্যুতি কাকে বলে, যখন দুটি পাত পরস্পরের সংঘর্ষে লিপ্ত না হয়ে অনুভূমিকভাবে পরস্পর পাশ কাটিয়ে অতিক্রম করে, তখন তাকে বলা হয় কিন্তু তখন তাদের সীমানাকে বলা হয় ট্রান্সফর্ম চ্যুতি, অর্থাৎ নিরপেক্ষ পাত সীমানা। যদিও একটু আগে বলা হয়েছে ত্রিপাত সীমানা কাকে বলে, তিনটি পাতের সংযোগ স্থলকে বলা হয় ত্রিপাত সীমানা, অর্থাৎ একটি পাত, এ একটি পাত, এ একটি পাত, তিনটি পাতের সীমানাকে বলা হয় ট্রিপল জাংশন, অর্থাৎ ত্রিপাত সীমানা। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের মহাদেশীয় এবং মহাসাগরীয় পাতের মধ্যে পার্থক্য কি। দেখো মহাদেশীয় পাত আর এটি মহাসাগরীয় পাত, দেখে নাও। দেখো রয়েছে উপাদান, বিষয়, প্রথমে রয়েছে বিষয়, উপাদান। মহাদেশীয় পাত আমরা জানি হালকা, সিলিকা এবং অ্যালুমিনিয়াম দ্বারা গঠিত, তাই একে বলা হয় কিন্তু শিয়াল, তাই একে বলা হয় শিয়াল। আর মহাসাগরীয় পাত অপেক্ষাকৃত ভারী, সিলিকা এবং ম্যাগনেসিয়াম অর্থাৎ সীমা, সীমা বা সিলিকা বা ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত। বেদ মানে কতটা গভীরতা, অর্থাৎ 150 কিলোমিটার গভীরতা রয়েছে গড়ে, আর এর গভীরতা কম, অর্থাৎ রয়েছে বলতে পারো রয়েছে 70 কিলোমিটারের কম, 70 কিলোমিটারও কম গভীরতা রয়েছে। এগুলো কিন্তু গড়ে, তবে এক এক জায়গায় তোমরা এক এক রকম পাবে, আমি এটি কিন্তু বলছি গড়ে, একদম এভারেজ। ওকে, এরপরে রয়েছে তোমাদের বিস্তার। মহাদেশের অংশ ছাড়াও কিছুটা অংশ কিন্তু সমুদ্রে অবস্থান করে। এই দেখো মহাদেশীয় পাতের যে সম্পূর্ণটাই মহাদেশ জুড়ে অবস্থান করে তা না, উপকূলের বা মহীশোপাড়ের কিছুটা অংশ কিন্তু এই মহাসাগরীয় পাতের কিন্তু অংশ। আর কেবলমাত্র সমুদ্রের অংশই কিন্তু এই মহাসাগরীয় পাতের অংশ। ঘনত্ব, দেখো গড় ঘনত্ব কিন্তু 2.7 গ্রাম বাই ঘন সেমি, আর এর ঘনত্ব কিন্তু বেশি 3.0 গ্রাম বাই ঘন সেমি। এরপরে রয়েছে দেখো সীমানা। দেখো সাধারণত সীমানাগুলি সংঘর্ষ অঞ্চল, অর্থাৎ এই যে মহাদেশীয় যেই পাত রয়েছে সেই মহাদেশের পাতের সীমানা কিন্তু সব সময়ের জন্য সংঘর্ষ লিপ্ত থাকে, যেহেতু প্লেট বাউন্ডারির একদম সীমানায় অবস্থান করেছে, তাই এখানে কিন্তু সব সময়ের জন্য কিন্তু একটি সংঘর্ষে লিপ্ত থাকে। এক্ষেত্রে কিন্তু বিনাশকারী বলতে পারো। আর রয়েছে বৈশিষ্ট্য, মানে সীমানা গঠনকারী বৈশিষ্ট্য, তার মানে সাধারণত সীমানা সংঘর্ষ অঞ্চল নির্দেশ করে, ক্ষেত্র বিশেষে বিনাশকারী এবং উভয় সীমানা কিন্তু নির্দেশ করে। উদাহরণ হিসেবে বলতে পারি আমরা উত্তর আমেরিকার পাত, আর রয়েছে প্রশান্ত মহাসাগরীয় পাত। এছাড়া রয়েছে দেখো আটলান্টিক মহাসাগরীয় পাত বলতে পারো, ভারত মহাসাগরীয় পাত রয়েছে, মানে ভারত মহাসাগরীয় পাত রয়েছে। এগুলো কিন্তু অসংখ্য উদাহরণ রয়েছে। ওকে, আর অবশ্যই তোমরা যদি কেউ সম্পূর্ণ তোমরা পিডিএফ পেতে চাও, তোমাদের কিন্তু একদম নতুন ভাবে তোমরা কিন্তু এই পিডিএফ পেয়ে যাবে, এবং বিগত সালের প্রশ্ন উত্তর তোমরা পেয়ে যাবে। সেই সঙ্গে তোমাদের কিন্তু প্রথম অধ্যায় থেকে একদম শেষ অধ্যায় পর্যন্ত তোমাদের 2 নম্বর, 3 নম্বর এবং 5 নম্বরের উত্তর সহ সাজেশন তোমরা একটা পিডিএফ এর মধ্যেই তোমরা কিন্তু পেয়ে যাবে। যারা নিতে চাইছো অবশ্যই তোমরা কিন্তু 7890404016 এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করবে। তোমরা টোটাল কিন্তু 110 টাকা পেমেন্ট করলে কিন্তু তোমরা টোটাল পেয়ে যাবে এই পিডিএফ। তো যারা নেবে একদম সম্পূর্ণ নতুন ভাবে, একদম নতুন রূপে তোমরা কিন্তু এই পিডিএফ পাচ্ছ, তোমরা কিন্তু 4th সেমিস্টার। আর তোমাদের ভাই বোন যারা আছে তোমরা 3rd সেমিস্টার কিন্তু সম্পূর্ণ এমসিকিউ তোমরা কিন্তু পিডিএফ পেয়ে যাবে। তবে এই ভিডিও তোমরা পরপর পেয়ে যাবে। যারা পিডিএফ নিতে পারবে না অবশ্যই তোমরা কিন্তু এই ভিডিও দেখেও তোমরা কিন্তু ক্লাসগুলো করতে পারবে। আমি অবশ্যই পার্ট 1 আজকে যে তোমরা ক্লাসটি তোমাদের দিয়েছি, পার্ট 1 দিয়েছি, এরপরে তোমাদের পার্ট 2, পার্ট 3, পার্ট 4, পার্ট 5 এরকম করে তোমাদের একদম সিলেবাস পুরো কভার করে দেব। ক্লাস সাজেশন তোমরা কিন্তু এইভাবে ইউটিউবে তোমরা পেয়ে যাবে। আর কেউ যদি একবারে নিতে চাও প্রত্যেকটি অধ্যায়ের পিডিএফ
সম্পূর্ণ একটা পিডিএফ এর মধ্যে থাকবে, তবে তোমাদের পেমেন্ট করতে হবে। এই নাম্বারে যারা নেবে যোগাযোগ করবে। আর এর বাইরে কোশ্চেন হবে না। বিগত সালে তোমরা যারা পরীক্ষা দিয়েছো বা দিয়েছে, তোমরা তারা যারা নিয়েছে তোমরা কিন্তু সম্পূর্ণ 100% তোমরা কিন্তু পিডিএফ এ উত্তর এবং কমন তোমরা পেয়েছো। আর আমার বলার কিন্তু অপেক্ষা রাখে না, নতুন ভাবে তোমরা যারা 2026 এবং 27 সেশনে তোমরা যারা পরীক্ষা দেবে বা দিতে চাইছো, তোমরা কিন্তু এই পিডিএফ নিলেই এর বাইরে কোনো প্রশ্ন পড়ার দরকার নেই। এই পিডিএফ এর মধ্যে তোমরা পেয়ে যাবে। তো অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে আমাকে জানিও। ধন্যবাদ তোমাদের সবাইকে। থ্যাংক ইউ তোমাদের সবাইকে বেস্ট অফ লাক। পরবর্তী ক্লাসের জন্য তোমরা অবশ্যই যুক্ত থাকো। থ্যাংক ইউ তোমাদের।